এই রিঙ্কি, তাড়াতাড়ি নতুন জামাটা পরে নে। তোর বাবা, আমি আর তুই তিনজনে মিলে পিকনিক করতে যাওয়া হবে। কিন্তু মা, তুমি আমাদের তিনজনের কথা বললে কেন? আমি তো ভেবেছিলাম ঠাম্মিও আমাদের সঙ্গে যাবে। তুমি ঠাম্মিকে নিয়ে যাবে না? আরে না না, তোর ঠাম্মিকে নিয়ে গেলে আমাদের পিকনিকে অসুবিধা হয়ে যাবে। তাছাড়া তুই তো জানিস তোর ঠাম্মি তেমন একটা কোথাও বেরোতে চায় না, বাড়িতে থাকতেই বেশি পছন্দ করে। তাই আমরা তিনজন মিলে পিকনিক করতে যাব। আর হ্যাঁ, এই শীতকালে তুই কোথায় কোথায় ঘুরতে যেতে চাস একবার আমাকে বল, আমি তোর বাবাকে বলে দেব। ঠিক এমন সময় সেখানে শিল্পার স্বামী সুরেশ চলে আসে। আরে কি ব্যাপার, কি নিয়ে কথা হচ্ছে? এই দেখ রিঙ্কি, তোর বাবা চলে এসেছে। এবার বল, তুই কোথায় কোথায় ঘুরতে যাবি বলছিলিস না? আমাকে আর তোর বাবাকে বল এবার। তোর বাবা নিশ্চয়ই তোকে সেই জায়গাগুলোতে ঘুরতে নিয়ে যাবে। কি, রিঙ্কি কোথায় ঘুরতে যাবে সেসব কিছু ঠিক করা হয়ে গেছে তাই তো? আচ্ছা, শীতকাল শুরু হতে না হতে এবার ঘুরে বেড়ানো শুরু তাই তো? আচ্ছা ঠিক আছে। মা রিঙ্কি, তুই কোথায় ঘুরতে যেতে চাস বলতো? বাবা, আমার তো বরফ দেখতে খুব ভালো লাগে, আর বরফ নিয়ে খেলতেও ভীষণ মজা হয়। তাই আমি বরফের জায়গায় যেতে চাই, যেখানে অনেক অনেক বরফ পড়বে। মা, ওই জায়গাটার কি যেন নাম ছিল? হ্যাঁ হ্যাঁ বলছি। সুরেশ, তোমার মেয়ে কাছাকাছি কোথাও নয়, এবার সিমলা মানালি যাওয়ার প্ল্যান করেছে। এবার কিন্তু তোমার মেয়েকে নিয়ে সিমলা মানালিতে যেতে হবে। এভাবেই শিল্পা তার পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে থাকে। অন্যদিকে তাদের বাড়ির জানালার ফাঁক দিয়ে রোহান এবং রাহুল নামে দুই বাচ্চা উকিঝুঁকি দিতে থাকে। আর সেই বাচ্চা দুটো ছিল একেবারে রিঙ্কির বয়সী। আর এভাবেই রিঙ্কি এবং তার বাবা মায়ের কথা শুনে রোহান এবং রাহুল দুই ভাই তাদের মায়ের কাছে গিয়ে বলে, মা বলছি জানো, আমরা দুই ভাই আজকে কি শুনেছি? ওই যে রিঙ্কি আছে না, ও বলছিল ওর মা বাবাকে নাকি বরফ দেখাতে নিয়ে যাবে। আর ওখানে নাকি অনেক সুন্দর সুন্দর বরফের পাহাড় আছে। জায়গাটার নাম কি যেন বলছিল, আমি তো ভুলে গেছি। মা, তুমি কি আমাদেরকে ওখানে নিয়ে যাবে? মা, আমারও কিন্তু যাওয়ার খুব ইচ্ছা করছে, আমিও যেতে চাই বরফ দেখতে। রোহান এবং রাহুলের মুখে এমন কথা শুনে তাদের মা একেবারে চমকে ওঠে। রোহানের মায়ের নাম ছিল রুক্মিণী, আর যে ছিল ভীষণই অসহায় দরিদ্র। কারণ রুক্মিণীর কাছে খাওয়া দাওয়া সংসার চালানোর খরচ ছাড়া এক্সট্রা কখনোই কোনো টাকা থাকতো না, যার ফলে সে তার দুই ছেলে মেয়েকে ভালো ভালো জিনিসও কখনো কিনে দিতে পারতো না। আর এটাই ছিল রিঙ্কির পরিবার এবং রাহুল ও রোহানের পরিবারের মধ্যে পার্থক্য, যেখানে রিঙ্কির বাবা মা তার ছোট বড় সব আবদার পূরণ করে। অন্যদিকে রাহুল এবং রোহান দুই ভাইয়ের অবস্থা ছিল খুবই খারাপ। তাই তারা তাদের মাকে ঘুরতে যাওয়ার কথা বললেও তাদের অসহায় মা কিছুতেই তাদেরকে ঘুরতে নিয়ে যেতে পারে না। আর যার ফলে রোহান এবং রাহুল দুজনেরই মন খারাপ করে। আর এমনকি তারা রাগের বশে তাদের মাকে উল্টোপাল্টা কথাও বলতে শুরু করে। চুপ কর তোরে এবার, তোরা তো সবই জানিস আমাদের বাড়ির অবস্থা। তা সত্ত্বেও তোরা কিভাবে রিঙ্কির মতো বড় বড় স্বপ্ন দেখতে পারিস? রিঙ্কি ওর বাবা মাকে যা ইচ্ছা তাই বলতে পারে। আর ওর বাবা মা ওরা তো অনেক ধনী, অনেক বড় লোক, ওদের কাছে অনেক টাকা আছে। তাই রিঙ্কির জন্য ওরা সবকিছুই করতে পারে। কিন্তু আমাদের ব্যাপারটা একেবারে আলাদা। আমি তোদের জন্য অনেক কষ্ট করে খাবার জোগাড় করি, তার উপর তোরা আবার বলছিস তোরা ঘুরতে যাবি। মা, আসলে শীতকালেই তো সবাই ঘুরতে যায়, আর রিঙ্কি তো প্রতি বছর ওর মা বাবার সঙ্গে শীতকালেই ঘুরতে যায়। তাই এবছর আমিও আবারও তোমাকে বলছি, আমাদেরও ঘুরতে যাওয়ার ইচ্ছে করে, কিন্তু তুমি তো আমাদেরকে কোথাও নিয়ে যাও না, ভালো মন্দ খাবারও তো কিনে দাও না। রোহান, মুখে মুখে অনেক কথা শিখে গেছিস তাই না? দাঁড়া, এবার তোকে মজা দেখাতে হবে। এই বলে রুক্মিণী রোহান এবং রাহুলকে মারধর করতে শুরু করে, কারণ রুক্মিণীর দুই ছেলে কোনো কিছু বুঝতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর অন্যদিকে রিঙ্কি তার বাবা মায়ের সঙ্গে সিমলা মানালি ঘুরতে চলে যায়, যেখানে গিয়ে রিঙ্কি খুবই মজা আনন্দ করে। এমনকি বাচ্চা মেয়ে রিঙ্কি অনেক রিলস ভিডিও করে এবং ছবি তোলে। আসলে রিঙ্কি ছিল রোহান এবং রাহুলের প্রতিবেশী। এমনকি রুক্মিণী শিল্পাদের বাড়িতেই কাজকর্ম করে, আর যার ফলে রাহুল এবং রোহানের সঙ্গে রিঙ্কির প্রায় সময় দেখা হয়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই রিঙ্কি যখন সিমলা মানালি থেকে ঘুরে চলে আসে। এই রোহান, তোরা কি জানিস আমি আমার বাবা মায়ের সঙ্গে কোথায় ঘুরতে গিয়েছিলাম? আমি অনেক ফটো তুলেছি, অনেক রিলস ভিডিও করেছি, তোরা দেখবি? এই বলে রিঙ্কি রাহুল এবং রোহানকে অনেক অনেক ফটো এবং ভিডিও দেখাতে শুরু করে। আর সেই ফটো এবং ভিডিও দেখে বোঝা যায় রিঙ্কি সেখানে গিয়ে অনেক অনেক মজা আনন্দ করতে পেরেছে। তোরা কি কখনো এরকম বরফের জায়গায় গেছিস? ও সরি, তোদের মায়ের কাছে তো টাকা নেই, তাই তো তোরা ঘুরতে যেতে পারিস না। আচ্ছা, তোরা কি কখনো কোনো ছোটখাটো পার্কেও ঘুরতে যাসনি? আর আমাকে দেখ, আমি কত জায়গায় ঘুরেছি। আর পরের বছর আমি আমার বাবা মাকে বলেছি আমি সুইজারল্যান্ডে ঘুরতে যাব, একেবারে বরফের দেশ।
তোর বাবার কাছে অনেক টাকা আছে, কিন্তু আমার বাবার কাছে তো অত টাকা নেই, তাই আমার মা অতদিনে তোদের মতো ঘুরতে নিয়ে যেতে পারেনি। কিন্তু হ্যাঁ, একদিন না একদিন ঠিক আমরাও অনেক জায়গায় ঘুরতে যাব, তখন আমরাও ছবি তুলে নিয়েছে তোদেরকে দেখাবো। কি, তোরাও ঘুরতে যাবি? এটা শুনে তো আমার ভীষণ হাসি পাচ্ছে। এমন কথা বলিস না যেটা কেউ বিশ্বাস করতে পারবে না। তোরা কিভাবে ঘুরতে যেতে পারিস? তোদের তো বাবা নেই, আর তোদের মাও তো গরিব ভিখারি। তোরা ছেঁড়া ফাটা জামা কাপড় পরে ঘুরে বেড়াস, তোরা আবার আমাদের মতো বড় বড় জায়গায় ঘুরতে যাবি বলছিস? এই বলে রিঙ্কি রোহান এবং রাহুলের উপর হো হো করে হেসে ওঠে। এভাবেই রিঙ্কি তাদেরকে অপমান করে সেখান থেকে চলে যায়। আর রিঙ্কির মুখে এই ধরনের কথা শুনি রুক্মিণী এবং তার দুই ছেলের প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। রোহান, রাহুল, তোরা দুই ভাই এখানে কি জন্য এসেছিস? তোরা আমার পেছন পেছন এখানে কি করছিস বল? যা বাড়িতে যা। তোরা এখানে থাকা মানে রিঙ্কি তোদের আরো অপমান করবে, আর তার সাথে সাথে আমাকেও কথা শুনতে হবে। রুক্মিণীর কথা শেষ হতে না হতেই সেখানে রিঙ্কির মা শিল্পা চলে আসে। কিরে, কাজকর্ম না করে শুধু দুই ছেলের সঙ্গে কথা বললে চলবে? আমি কি এখানে তোকে কথা বলার জন্য টাকা দিই? তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ কর। রান্না বান্না শেষ করে থালা বাসনগুলো ধুয়ে বাড়িটাও একবার পরিষ্কার করে যাবি, আর রান্নাঘরটাও তো পরিষ্কার করতে হবে। তুই কিন্তু কালকে রান্নাঘর পরিষ্কার না করেই চলে গেছিস। আমি কিন্তু এবার তোর টাকা কেটে নেব। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি আমার দুই ছেলেকে বাড়িতে চলে যেতে বলছি। বেকার বেকার ওরা এখানে আমাকে বিরক্ত করছে। আর দিদি, তুমি দয়া করে আমার মাহিনার টাকা কেটে নেবে না, কারণ ওই মাহিনার টাকাতেই তো আমার সংসার চলে। তুমি তো সবই জানো। তা আমি কি করব শুনি? তোর যদি আমাদের বাড়িতে কাজ করার ইচ্ছা না থাকে তাহলে তুই চলে যেতে পারিস। আমাদের বাড়িতে কাজ করার জন্য হাজার হাজার মানুষ লাইন দিয়ে বসে আছে, আমি তাদেরকে ডেকে নেব। শিল্পার মুখে এমন কথা শুনে রুক্মিণীর চোখে জল চলে আসে, আর যার ফলে রুক্মিণী চোখের জল ফেলতে ফেলতে বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে, কারণ তার কাছে দ্বিতীয় আর কোনো উপায় থাকে না। আসলে রুক্মিণীর স্বামী এক দুর্ঘটনাক্রমে অ্যাক্সিডেন্টে মারা যায়, যার ফলে সেদিন থেকেই রুক্মিণী খুবই কষ্ট করে তার দুই ছেলেকে মানুষ করার চেষ্টা করছে। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন রুক্মিণী তার দুই ছেলেকে নিয়ে শিল্পাদের বাড়িতে কাজ করতে চায়। আর এমন সময় রিঙ্কি তার বাবা মায়ের সঙ্গে গল্প গুজব করতে ব্যস্ত থাকে। মা, বাবা, আমার তো স্কুল এখনো খোলেনি, তাহলে চলো না আমরা আবার কোথাও থেকে ঘুরে আসি। তা না হলে নতুন ক্লাসের পড়াশোনা শুরু হয়ে গেলে পরে তো আমি আর ঘুরতে যেতে পারবো না বলো। এই শীতকালেই তো শুধু ঘুরতে যাওয়ার সুযোগ আসে। আমিও তো ভাবছিলাম শপিং করে আসবো, তারপর কোথাও একটা ঘুরতে যাব। সুরেশ, কিছু বলছো না কেন? তোমার মেয়েটা কি বলছে? চলো না আমরা আবার কোথাও থেকে ঘুরে আসি। মা, এর আগে তো আমার কথাতে আমার পছন্দ মতো জায়গায় বাবা আমাকে ঘুরতে নিয়ে গেছে, কিন্তু এবার তোমার পছন্দ মতো জায়গায় আমরা ঘুরতে যাব। বাবা, বলো না আমরা আবার ঘুরতে যাব তো? হ্যাঁ নিশ্চয়ই, আমিও ভাবছিলাম কিছুদিনের জন্য আবারও ঘুরে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন রেডি আছো তাহলে আর পিছিয়ে লাভ কি। ঠিক আছে, 2 দিন পরে বেরিয়ে যাওয়া হবে। এই শুনে রিঙ্কি প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর অন্যদিকে রাহুল এবং রোহান রিঙ্কির মুখে এমন কথা শুনি তাদের মায়ের মুখের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে থাকে। তাই রুক্মিণী তখনই তার দুই ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে আসে। মা, দেখেছো রিঙ্কি ওর বাবা মার সঙ্গে আবারও ঘুরতে যাচ্ছে। জানি না এবারে কোথায় যাবে। আর তুমি দেখবে আমরা যখন এদের বাড়িতে যাব তখনই আমাদেরকে ফটোগুলো দেখাবে, আর আমাদেরকে গরিব ভিখারি বলে অপমান করবে। মা, আমরা কি কোথাও ঘুরতে যাব না? তুমি কি আমাদের কোথাও ঘুরতে নিয়ে যাবে না বলো তো? তোদেরকে কতবার বলেছি রিঙ্কিদের সঙ্গে নিজেদের তুলনা করিস না। রিঙ্কির বাবা মায়ের কাছে অনেক টাকা, আজকে বললেই কালকে ওরা অন্য জায়গায় চলে যেতে পারে, কিন্তু আমরা তো সেটা করতে পারবো না। তোর বাবা যখন ছিল তখন তো তোদের অনেক ভালো মন্দ খাইয়েছি, পড়িয়েছি, ঘুরিয়েছি, কিন্তু এখন আমার কাছে অত টাকা নেই। দেখছিস তো লোকের বাড়িতে কাজ করে তোদেরকে খাওয়াতে হচ্ছে, তারপরে তোরা ঘুরতে যাওয়ার জন্য বায়না করছিস। এভাবে রাহুল এবং রোহান চাইলেও কোথাও ঘুরতে যেতে পারে না। আর অন্যদিকে রিঙ্কি তার বাবা মায়ের সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে। আর একদিন, এই রুক্মিণী, এখানে আয়। আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম সেখানকার ফটো তুলে নিয়ে এসেছি, আর অনেক ভিডিও আছে। দেখ দেখ, এই ফটোতে আমাকে কত সুন্দর দেখাচ্ছে। আর জায়গাটা দেখেছিস কত সুন্দর? আমরা নেপালের একটা জায়গায় ঘুরতে গেছিলাম, অনেক বড় পাহাড়, কি সুন্দর দেখ। হ্যাঁ দিদি, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, আর জায়গাটাও খুব সুন্দর। আচ্ছা দিদি, আমার কিন্তু অনেক কাজ আছে, আমি তাড়াতাড়ি কাজগুলো মিটিয়ে নিই, তারপর না হয় ছবি দেখবো। এই বসতো এখানে, আমার ছবিগুলো আগে দেখে নেই, তারপর কাজ করবি, কারণ ছবি দেখা ছাড়া তোদের কাছে আর কি কোনো উপায় আছে? আমরা তো চাইলেই অনেক জায়গায় ঘুরতে চলে যেতে পারবো, কিন্তু তোদের কাছে অত টাকা নেই যে তোরা কোথাও ঘুরতে যেতে পারবি। তাই ফটোগুলো দেখে শখ মিটিয়ে নে, বুঝেছিস?
আমি তো এতদিন ধরে ভাবছিলাম যে রিঙ্কি বাচ্চা, তাই হয়তো বাচ্চাদের সঙ্গে বাচ্চার মতোই কথা বলে, কিন্তু এগুলো যে রিঙ্কি তোমার কাছ থেকে শিখেছে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমি তো ভেবেছিলাম তুমি তোমার মেয়েকে অনেক ভালো শিক্ষা দেবে, কিন্তু তুমি আমার সঙ্গে যেমন ব্যবহার করছো তোমার মেয়েও ঠিক আমার দুই ছেলের সঙ্গে এরকমই ব্যবহার করে। আমার ছেলেদেরকে গরিব ভিখারি বলে অপমান করে। আচ্ছা দিদি, আমরা গরিব বলে কি আমরা মানুষ নই? এই, তুই আমাকে বোঝাতে আসবি আমি আমার মেয়েকে কেমন শিক্ষা দিয়েছি না দিয়েছি? আমার মেয়েকে আমি খুব ভালো শিক্ষা দিয়েছি, আর ওর মাথায় খুব ভালো বুদ্ধি। আর তাছাড়া গরিবদেরকে গরিব বলবে না তো কি বলবে? গরিব ভিখারিদেরকে ভিখারিই তো বলতে হবে। আমার মেয়ে তো একদম ঠিক কাজই করেছে। দয়া করে আমাদেরকে এভাবে অপমান করো না দিদি। তোমাদের কাছে অনেক টাকা পয়সা আছে বলে তোমরা যখন যেখানে ইচ্ছা ঘুরতে চলে যেতে পারো, যেটা ইচ্ছা খেতে পারো, কিন্তু আমাদের কাছে অত টাকা নেই। এই শীতকালে আমরা যে কতটা কষ্টের মধ্যে দিন কাটাই সেটা শুধুমাত্র আমিই জানি। আমি আমার দুই ছেলেকে একটা ভালো সোয়েটার পর্যন্ত কিনে দিতে পারি না। আর কতদিন হয়ে গেল তোমাকে মাহিনার কথা বলছি, কিন্তু তুমি আমাকে মাহিনা দিতেও দেরি করছো। আর তোমাদের ঘুরতে যাওয়ার গল্প আমার সঙ্গে না করলেই ভালো হয়, কারণ আমার কাছে যেখানে সোয়েটার কেনার টাকা নেই সেখানে ঘুরতে যাওয়া আমার কাছে একটা স্বপ্নের ব্যাপার। আর একটা কথা, তুমি আমার মাহিনার টাকা দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব, কারণ আমি তোমার বাড়িতে আর কাজ করতে পারবো না। ঠিক এমন সময় সেখানে শিল্পার শাশুড়ি মা অঞ্জলি দেবী চলে আসে। আর রুক্মিণীর মুখে সমস্ত কথা শোনার পর সে তার বৌমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। বৌমা, অনেকদিন থেকেই আমি এসব অত্যাচারগুলো সহ্য করছি, কিন্তু আমি আজকে আর সহ্য করতে পারবো না। তুমি কি জানো আমি কত কষ্ট করে সুরেশকে বড় করেছি? সুরেশেরও তো বাবা ছিল না, আমাকে একা অনেক কষ্ট করতে হয়েছে। রুক্মিণীকে দেখে আমার তো শুধু কষ্টের দিনগুলোর কথা মনে পড়ে, আর তুমি এভাবে রুক্মিণীকে অপমান করছো। শাশুড়ি মায়ের কথা শুনি লজ্জায় শিল্পা মাথা নত করে নেয়। এমনকি শিল্পা রুক্মিণীর কাছে হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করে। আর কিছুদিনের মধ্যেই শিল্পা তার পরিবারের সঙ্গে এবং রুক্মিণীও তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে দূরে পিকনিক করতে যায়, যার ফলে রুক্মিণী এবং তার দুই ছেলে খুবই খুশি হয়।